আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি আজকের এই ভিডিওটা একদম 1 সেকেন্ড থেকে শুরু করে একদম সম্পূর্ণ ভিডিওটা আপনি ওয়াচ করেন, তাইলে আপনি গ্রাফিক ডিজাইনের 80% শেখা হয়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং একে একে করে আপনি অবাক হতে থাকবেন, যেগুলি আসলে কখনো ইউটিউবে পাবলিশ করা হয়নি। তো চলুন আমরা একে একে সব কিছু আজকের এই ভিডিও থেকে শিখে নিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা টানাটানি করে কিছু শিখতে পারবেন না। গ্রাফিক ডিজাইন যদি ইউটিউব দেখে শিখতে হয়, তাইলে কোনো টানাটানি না করে সম্পূর্ণ ওয়াচ করতে হবে এবং অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে যেই বিষয়টা বলতে চাই যে গ্রাফিক ডিজাইন যদি আপনাকে শিখতে হয়, প্রথমে আগে এই টুলসগুলি সম্পর্কে শিখতে হবে, যেইগুলি নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। ওকে, প্রথমে আমরা যেই অপশনটা শিখব সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই সাদা পেজের মধ্যে কোনো একটা ছবি আনতে চাই, তাহলে কিভাবে আনতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে এই প্লেস অপশনে ক্লিক করব। তারপরে হচ্ছে আমি ধরেন আমার এই ছবিটাকে নিয়ে আসতেছি, তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে আমি যদি প্লেস অপশনে ক্লিক করি, তাহলে দেখেন এই ছবিটা এখন আমার মাউসের সাথে সাথে ঘুরতেছে। এখন এই ছবিটাকে আপনি কতটুকু বড় করে এখানে আপনি রাখবেন। যেমন আপনি যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করেন, তাহলে এটা ছোট আকারে হবে। আবার যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে বড় করেন, তাহলে বড় আকারে পেস্ট হবে। এখন আপনি যদি এইভাবে করে পেস্ট করেন, তাহলে ছোট হবে। এবার কথা হচ্ছে আপনি প্রয়োজন অনুযায়ী ছবিটাকে বড় বা ছোট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ছেড়ে দিলে আপনার এখানে এটা প্লেস হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের ছবি বা যে কোনো কিছু আপনার এখানে নিয়ে আসার উপায়। এটা হচ্ছে আমাদের প্রথম একটা কাজ গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে ধরেন একটা স্টার টুল নিলাম, তারপর এখানে হচ্ছে আমরা একটা ইলিপস টুল নিলাম। এবার এখানে যে দুইটা শেপ রয়েছে, এই দুইটা শেপকে যদি আমরা এইভাবে করে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলি অপশন আসে। এই অপশনগুলির কাজ কি? প্রথমটা হচ্ছে আনডু মুভ। আমি যদি আনডু মুভে ক্লিক করি, তাহলে কি হইল, আমাদের দুইটা সিলেক্ট থেকে একটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, রিডু মুভ, তার মানে একটা হচ্ছে আনডু এবং একটা হচ্ছে রিডু। মানে আপনি ধরেন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি যদি আনডু মুভ করেন, তাহলে বিপরীত পাশেরটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি রিডু মুভ করেন, তাহলে হচ্ছে আগের বার এটা যেখানে ছিল সেখান থেকে এটা কিছুটা সরে যাবে। আপনি যে টানাটানি করবেন সেটা হচ্ছে যদি এদিকে থাকে তাহলে এদিকে চলে আসবে, এইরকম। এরপর হচ্ছে ধরেন আমি এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন গ্রুপ অপশন রয়েছে। এই গ্রুপ অপশনটা আসলে কি এবং কেন ব্যবহার করতে হয়? গ্রুপ অপশনটা হচ্ছে ধরেন এখানে তো দুইটা শেপ রয়েছে, আমি যদি এটাকে সিলেক্ট করি শুধুমাত্র এটাই কিন্তু সিলেক্ট হয়, এবং এটাকে যদি সিলেক্ট করি তাহলে এটাই সিলেক্ট হয়। এখন আমি যদি দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলি, অ্যান্ড দেন যদি আমি এটার উপর ক্লিক করি তাহলে এটাও কিন্তু সিলেক্ট হয়ে যায়। ধরেন আমরা একটা জিনিসকে দড়ি দিয়ে বেঁধে দিলাম একটার সাথে আরেকটা, তো তখন আপনি একটাকে টানলে দুইটা কিন্তু একসাথেই আসবে। কেন আসবে? কারণ আপনি দড়ি দিয়ে বেঁধে রাখছেন দুইটাকে একসাথে। ঠিক এইরকমই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন একাধিক শেপকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করে ফেলবেন, তখন হচ্ছে দুইটা একসাথে ডানের দিকে আসবে এবং দুইটা একসাথে বামের দিকে আসবে। এবার আরেকটা বিষয় শিখাই, যেমন এই যে এখানে যে শেপটা রয়েছে, এই এই দুইটা শেপ কিন্তু গ্রুপ অবস্থায় রয়েছে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা গ্রুপ অবস্থায় থাকবে, কিন্তু শুধুমাত্র এই শেপটাকে আমি একটু নিচের দিকে নামাবো। সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব? তো এটার জন্য এই যে এখানে যে ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে, এটার নিচে দেখেন গ্রুপ সিলেকশন টুল রয়েছে। আমি যদি এই টুলটাকে সিলেক্ট করি অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে যদি একটু নিচে নামাতে চাই, তাহলে কিন্তু নিচে নামাতে পারবো। এটা কিন্তু আপনি যে কোনো শেপ ধরেন একাধিক আপনি 3টা 4টা শেপকে একসাথে গ্রুপ করে ফেলছেন,
এখন কোনো একটা শেপকে আপনি একটু নিচের দিকে বা একটু উপরের দিকে তুলতে চান, তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন এটা গ্রুপ অবস্থায় থাকবে, কিন্তু আপনি নির্দিষ্ট কোনো একটা শেপকে ডানের দিকে অথবা বামের দিকে নিতে চান। এজন্য আপনাকে অবশ্যই গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করে তারপর এটাকে একটু নিচের দিকে নামাতে পারবেন এবং একটু উপরের দিকে তুলতে পারবেন। চাইলে আপনি এটাকেও সিলেক্ট করে উপরে তুলতে পারবেন, নিচের দিকে তুলতে পারেন। আপনি যে কোনোটাকেই আপনি কিন্তু উপরে নিচে করতে পারবেন গ্রুপ থাকা অবস্থায় এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে। তো আশা করছি এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন, আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এইটাও এখন সিলেক্ট হয়ে যায়। এখন আমরা চাচ্ছি যে এটা যেহেতু গ্রুপ অবস্থায় রয়েছে, আমাদের এটা গ্রুপ করার দরকার নাই বা প্রয়োজন নাই। তো সেটা কিভাবে করব? তো এজন্য আপনি যে কোনো একটার উপর ক্লিক করবেন, এরপর রাইট বাটন ক্লিক করে আপনি যদি আনগ্রুপের উপর ক্লিক করেন তাহলে দেখবেন আবার এগুলি একটা আলাদা হয়ে গেছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি এটাই সিলেক্ট হবে এবং এখানে যদি ক্লিক করি এটাই সিলেক্ট হবে। তার মানে গ্রুপের বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং আনগ্রুপের বিষয়টাও আমরা সহজে বুঝতে পারলাম। গ্রুপ হচ্ছে যেমন দুইটা শেপকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলি তাহলে দুইটা একসাথে হয়ে যাবে, আবার যদি আনগ্রুপ করি তাহলে আলাদা হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এখানে একটা জয়েন অপশন একটা দেওয়া রয়েছে। তো এখন এই জয়েন অপশনটা এই ফিল কালারের ক্ষেত্রে কিন্তু কাজ করে না। এটার ক্ষেত্রে হচ্ছে আপনি এই লাইন সেগমেন্টের ক্ষেত্রে কাজ করে। যেমন ধরেন আমি এখানে একটা লাইন নিলাম, তারপর এখানে আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম। আমি ধরেন এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, তারপর এখানে আমি এই কর্নার থেকে এখানে একটা স্ট্রোক দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে একটু জুম করি তাহলে দেখেন এই কর্নারটা কিন্তু মিলল না। এখন আমরা যদি এই কর্নারটাকে সমাধান করতে চাই তাহলে প্রথমে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই দুইটা কর্নারকে এইভাবে করে সিলেক্ট করব। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এই জয়েনের উপর ক্লিক করি, এখন দেখেন ম্যাজিক, আমাদের এটা জয়েন হয়ে গিয়েছে এবং আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম কিন্তু নাই। ওকে, এবার হচ্ছে ধরেন আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাভারেজ নামের একটা অপশন আছে। এই অ্যাভারেজ অপশনের কাজটা কি? তো এই অ্যাভারেজ অপশনের কাজটা বোঝার জন্য আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে টানলাম এবং এটাকে ফিল কালার করে দিলাম। তো এখানে যে অ্যাভারেজ অপশনটা রয়েছে এই অ্যাভারেজ অপশনটা ফিল কালারের ক্ষেত্রে কাজ করে, স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে না। তো এখন আমরা এখানে একটা ফিল কালার নিলাম। এবার ধরেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুইটা কর্নারকে সিলেক্ট করে আমি এইভাবে করে রাউন্ড করে দিলাম। এখন আমি আবারও এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুইটা কর্নারকে সিলেক্ট করলাম। এবার আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি এই অ্যাভারেজ অপশনে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে এই বোথ অপশনে ক্লিক করে যদি ওকে করে দিই তাইলে দেখেন আমাদের শেপ কিন্তু পরিবর্তন হয়ে গেল। ওকে, তো এই যে বিষয়গুলি এগুলি কিন্তু আমাদের খুবই জরুরি এবং অনেক বেশি প্রয়োজন। এজন্য আমাদের এগুলি অনেক বেশি ব্যবহার করতে হয়। এবার আমরা টাইপ টুলের বিষয়ে আসি। যেমন আমি এখান থেকে ধরেন আমি লিখে দিলাম আমি এখান থেকে GOOD আমি গুড লিখলাম এবং এখান থেকে আমি এই লেখাটাকে এইভাবে করে সিলেক্ট করে এখান থেকে এরিয়াল বোল্ড ফন্টটাকে বেছে নিলাম। ওকে, এখন এইখানে যদি দেখেন নর্মালি যদি আপনি এই ফন্টটাকে এইভাবে করে সিলেক্ট করে আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে চান তাহলে কিন্তু যে কোনো কালারই পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি চান এই মাঝখানের একটা অক্ষরকে আপনি কালার দিবেন, সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব? যেমন ধরেন এই দুইটা রেড কালার থাকবে এবং এই ডিটাও রেড কালার থাকবে এবং এই মাঝখানেরটাকে আপনি কিভাবে আলাদা একটা কালার দিবেন? এটার জন্য আপনি দুইটা ওয়ে অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে টাইপ টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন এখান থেকে আলাদা একটা কালার দিয়ে দিবেন, তাইলে আমাদের কোনো ধরনের প্রবলেম হবে না, তাই তো? এখন এখানে আরও বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। যেমন এই লেখাটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আরও বেশ কিছু অপশন কিন্তু চলে আসে। যেমন এখানে হচ্ছে ফন্ট
ফন্ট মানে হচ্ছে ধরেন এটা হচ্ছে আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে ব্যবহার করেছি। আমি যদি চাই এখন এই ফন্টটাকে পরিবর্তন করে অন্য একটা ফন্ট ব্যবহার করতে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে প্রথমে এখানে রয়েছে আমাদের ফন্ট। এবার এখান থেকে আপনি কোন ফন্টটাকে বেছে নেবেন বা এখানে পছন্দ করবেন। যেমন আমি এখান থেকে ধরেন এই ফন্টটার উপর যদি ক্লিক করি, দেখেন আমাদের ফন্টের স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবারও রাইট বাটন ক্লিক করে আমি ফন্টে গেলাম, এখান থেকে ধরেন আমি এখান থেকে এই লাইব্রেরিটাকে দিয়ে দিলাম এবং এখান থেকে বোল্ড ইটালিক দিয়ে দিলাম, আবারও পরিবর্তন হয়ে গেল। ওকে, এবার আমরা আবারও যদি রাইট বাটন ক্লিক করি রিসেন্ট ফন্ট, আই মিন হচ্ছে প্রথমে যে ফন্টগুলি ছিল বা কোনগুলি আমরা পরিবর্তন করেছি সেগুলি আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন প্রথমে আমরা কোন ফন্টটা ব্যবহার করেছিলাম, এরিয়াল ব্ল্যাক। এখন আমি যদি নর্মালি এখানে ক্লিক করে দিই, আমরা আগের ফন্টে কিন্তু সহজে ফিরে গেলাম। এবার যদি আমি আবারও রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে রয়েছে সাইজ। যেমন এই লেখাটা আমরা এখান থেকে সাইজটাকে বড় করতে পারবো। আমরা যদি এখান থেকে সাইজ অপশনে 6 পিটি করে দিই, এই লেখাটা অনেকটা ছোট হয়ে যাবে। আবার যদি রাইট বাটন ক্লিক করে সাইজ অপশন থেকে এখানে ধরেন আমি 48 পিক্সেল করে দিই, অনেক বড় লেখাটা কিন্তু হয়ে গেল। তারপর আমি যদি আবারও রাইট বাটন ক্লিক করি, এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইনের কাজটা অনেক দুর্দান্ত এবং প্রত্যেকটা দিন আপনার প্রয়োজন পড়বে। তো ধরেন এখানে এখন কিন্তু এটা ফন্ট আকারে আছে। এখন আমি চাই যে এই জিটাকে আলাদাভাবে একটু সরিয়ে দূরে সরায় রাখতে। তো সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব? তো এজন্য রাইট বাটন ক্লিক করে আপনি যদি এই ক্রিয়েট আউটলাইনসে ক্লিক করেন তাইলে দেখেন এটা কিন্তু এখন ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এবার আপনাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে, কারণ আমরা যখন এটাকে ক্রিয়েট আউটলাইন করি তখন এই শেপগুলি অটোমেটিক্যালি গ্রুপ অবস্থায় রয়ে যায়। এজন্য আমরা রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপে ক্লিক করতে হবে। এবার যদি ধরেন আপনি নির্দিষ্ট একটা ফন্টকে আলাদাভাবে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, এবং এটাকে একটু দূরে সরায় নিতে চাইলে তাও করতে পারবেন, আলাদাভাবে কালার পরিবর্তন করতে চাইলে সেটাও করতে পারবেন, ফাঁকা চাইলেও আপনি সহজে করতে পারবেন। এইটা হচ্ছে আপনার ক্রিয়েট আউটলাইনের সুবিধা। এবার আমরা আবারও হচ্ছে টাইপ টুলে গেলাম এবং এখান থেকে আমরা আবারও গুড লিখে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে ধরেন যদি রাইট বাটন ক্লিক করি তাহলে ট্রান্সফর্ম নামের একটা অপশন আসে। তো ট্রান্সফর্মের কাজটা হচ্ছে, যেমন ট্রান্সফর্মে যদি আমরা ক্লিক করি এখান থেকে মুভ রয়েছে, রোটেট রয়েছে, রিফ্লেক্ট রয়েছে, তারপর হচ্ছে স্কেল রয়েছে, শেয়ার রয়েছে। তো আমরা প্রথমে এই মুভ অপশনটা সম্পর্কে শিখি। আমি যদি মুভে ক্লিক করি তাহলে দেখেন এটা আমাদের 41 পিক্সেলে কিন্তু হরাইজন্টালে মুভ হয়ে গেল। ওকে, আমরা এখান থেকে কেটে দিলাম। এবার আমি এখান থেকে আবারও রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম। এখন হচ্ছে রোটেট। রোটেট বলতে হচ্ছে আমাদের ধরেন এই ফন্টটাকে আমরা চাইলে আমাদের নির্দিষ্ট অনুযায়ী আমরা রোটেট করতে পারবো। যেন আমি রোটেট অপশানে ক্লিক করলাম। ক্লিক অপশানে করার পর আমি যদি এখান থেকে অ্যাঙ্গেলে ধরেন আমি যদি এখান থেকে 20 করে দিয়ে এখান থেকে ওকে করে দিই, দেখেন এটা কিন্তু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। ওকে, আমি আবারও এখান থেকে কন্ট্রোল Z দিয়ে নিলাম। কন্ট্রোল Z দিয়ে নিলে আমরা আগের পজিশনে ফিরে আসতে পারবো। এবার যদি আমরা আবারও রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করি তাহলে এখানে রয়েছে আমাদের রিফ্লেক্ট। রিফ্লেক্ট হচ্ছে যে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া। যেমন আমরা এইখানে রিফ্লেক্টে যদি ক্লিক করি দেখেন অটোমেটিক্যালি আমাদের এই লেখাটা কিন্তু উল্টা দিকে হয়ে গেছে এবং উল্টা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটাকে হরিজেন্টালে করতে তাহলে এটা উপরে নিচে উল্টা দিকে হবে এবং ভার্টিক্যালে রাখলে এটা ডান দিকে বাম দিকে হবে। যদিও সচরাচর এই লেখার ক্ষেত্রে আমাদের এই রিফ্লেক্টের প্রয়োজন পড়ে না, তারপরেও আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে দিলাম। এই রিফ্লেক্টের অপশনটা হচ্ছে বিশেষ করে আপনার এই ধরনের ফিল কালারের ক্ষেত্রে প্রয়োজন পড়ে বা রেক্ট্যাঙ্গেল শেপের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, অথবা আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তারপর পলিগন শেপের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। ওকে, এবার আমরা আবারও রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে গেলাম। এখন হচ্ছে এখানে স্কেল অপশনে গেলাম। এখান থেকে ধরেন আমরা এখান থেকে হরিজেন্টালে যদি ধরেন আমি এখানে 50 করে দিই এবং এখান থেকে যদি ওকে করে দিই তাহলে এটার গ্যাপটা দেখেন কমে একদম ছোট হয়ে গেছে। মাঝখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ ছিল। আমি যদি কন্ট্রোল Z দিই দেখেন এটা কিন্তু অনেক বড় ছিল।
এবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে যদি স্কেলে ক্লিক করি, এখান থেকে যদি আমি হরিজেন্টালে কমাই দিই তাহলে কমে যাবে, আবার যদি ভার্টিক্যালি কমাই দিই সেক্ষেত্রে ভার্টিক্যালি কমে যাবে। যেমন আমি এখান থেকে ভার্টিক্যালি এখন ধরেন 50 করে দিয়ে আমি যদি প্রিভিউটা উঠিয়ে আবার দিই তাহলে দেখেন এটা উপর থেকে একটু নিচের দিকে চ্যাপ্টা হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা আবারও রাইট বাটন ক্লিক করে এখন অ্যারেঞ্জ অপশনে গেলাম। অ্যারেঞ্জের এই বিষয়টা শেখার জন্য আমাদেরকে এখানে বেশ কিছু শেপ নিতে হবে। যেমন আমি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপ জাস্ট অর্ধেকটা অংশে নিলাম এবং এখানে আমি ইয়েলো কালার করে দিলাম অথবা রেড কালার করে দিলাম। এখন আমি প্রথমে এই যে লেটারটা, এখন কিন্তু আমাদের এই যে গুড লেখাটা এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এবার যদি আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করি, অ্যারেঞ্জে ক্লিক করার পর আমি যদি ব্রিং টু ফন্ট করি তাহলে দেখেন এই শেপের উপরের দিকে কিন্তু এই লেখাটা চলে আসছে। আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবারও অ্যারেঞ্জে যাই, এবার যদি আমি সেন্ড টু ব্যাক করি তাহলে আবারও লেখাটা পিছনের দিকে চলে যাবে। এখন যদি আমি এই শেপের ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ অপশনে যাই, এবার যদি আমি এখান থেকে সেন্ড টু ব্যাক করি তাহলে এই শেপটা আবারও পিছনের দিকে চলে যাবে। তার মানে অ্যারেঞ্জ অপশনটা আমাদের সব দিকের ক্ষেত্রে কাজ করে, ফন্টের ক্ষেত্রেও কাজ করবে এবং এই ধরনের শেপের ক্ষেত্রেও কাজ করবে। এখন এখানে হচ্ছে আরও দুইটা অপশন কিন্তু রয়েছে, যেমন ব্রিং টু ফরওয়ার্ড। ব্রিং টু ফরওয়ার্ড বলতে হচ্ছে ধরেন এখানে যদি 3টা শেপ থাকে, যেমন আমি এটাকে একটু ছোট করে দিলাম এবং এখানে রাখলাম। এরপরে ধরেন আমাদের এই রেক্ট্যাঙ্গেল শেপের এখানে হচ্ছে আমি হালকা ছোট করে একটা শেপ নিয়ে নিই। ওকে, আমি এটাকে ধরেন ইয়েলো কালার দিয়ে দিলাম। ওকে, এখন এই যে আমাদের রেড কালারের ব্ল্যাক কালারের যে লেখাটা রয়েছে এটাকে যদি আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করি তাহলে এই লেখাটা কিন্তু আমাদের একদম পিছনের দিকে চলে গেছে। এবার আমি যদি এই রেড কালারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করি তাইলে লেখাটা আমাদের কিন্তু আবারও উপরের দিকে চলে আসছে। এরপর আমি যদি আবারও রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করি তাইলে এই লেখাটা একদম উপরের দিকে চলে গেছে। এখন এই যে উপরের যে লেখাটা আছে আমি চাচ্ছি শুধুমাত্র এই ইয়েলো কালারটার নিচে যাবে। এজন্য আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি কি করব, ব্রিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড করব। তাইলে আমাদের শুধুমাত্র এই হলুদটার নিচে চলে যাবে। এরপর হচ্ছে একইভাবে আমরা যদি এই অ্যারেঞ্জ থেকে এই আমরা এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড করি তাইলে শুধুমাত্র ইয়েলো কালারটা থেকে আমাদের এটা উপরে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আশা করতেছি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন এখানে হচ্ছে যে এই সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট অপশনটা হচ্ছে যেমন ফার্স্ট অবজেক্ট অ্যাবভ, নেক্সট অবজেক্ট অ্যাবভ, এটা হচ্ছে আপনার আমার অ্যারেঞ্জের বিষয়টার মতো করে এটা কাজ করে। যেমন আমি ধরেন এটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট টুলে গেলাম, তো আমি এখান থেকে লাস্ট অবজেক্ট বিলোতে ক্লিক করলাম। তাইলে কি হইল, আমার এই ব্ল্যাক কালারের ফন্টটা সিলেক্ট করা ছিল বাট আমাদের এই রেড কালারটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবারও দেখাচ্ছি, যেমন আমি এই লেখাটাকে কিন্তু সিলেক্ট করেছি, দেখেন এটা কিন্তু সিলেক্ট হয় নাই। আমি যদি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অপশন থেকে আমি লাস্ট অবজেক্ট বিলোতে ক্লিক করি তাহলে এখন দেখেন আমাদের রেড কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো মূলত এই যে সিলেক্ট থেকে আমরা এই যে ফার্স্ট অবজেক্ট অ্যাবভ, নেক্সট অবজেক্ট অ্যাবভ এবং নেক্সট অবজেক্ট বিলো, লাস্ট অবজেক্ট বিলো, এগুলি ঠিক এই অ্যারেঞ্জের মতো করেই কিন্তু আমাদের কাজ করে। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এইবার হচ্ছে আমরা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক এই অপশন সম্পর্কে শিখব। তো মেক ক্লিপিং মাস্ক এই অপশন সম্পর্কে আমাদের শেখার জন্য আমাদের এখানে একটা ছবি নিয়ে আসতে হবে। তো প্রথমেই আমরা শিখে গিয়েছিলাম কিভাবে এখানে ছবি আনতে হয়। তো এটার জন্য ফাইলে যাব, ফাইল থেকে প্লেস অপশনে ক্লিক করব। এবার আমি আমার ছবিটাকে এখান থেকে প্লেস করে আমার প্রয়োজন অনুযায়ী মাউসের লেফট বাটনটাকে ড্র্যাগ করে এভাবে করে নিয়ে নিলাম। এবার এখান থেকে যদি আমি এই ইলিপস টুলে ক্লিক করে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইভাবে করে একটা শেপ নিই এবং এটাকে আমি স্ট্রোক কালার করে রাখি, আমার প্রয়োজন অনুযায়ী এটাকে উপরে নিচে তুলে রাখি।
তাইলে আমরা এখান থেকে এখন এটাকে আরেকটু বড় করি। ওকে, এবার আমরা এখান থেকে যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি, তাইলে এই গোল সার্কেল অনুযায়ী আমাদের এই ছবিটা গোল হয়ে কেটে যাবে। এইখানে একটা বিষয় রয়েছে, যেমন এই যে আমরা এইখানে যে শেপটা নিয়েছি গোল সার্কেল, এটা যদি আমাদের নিচের অংশে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের গোল হয়ে কাটবে না। যেমন ধরেন আমি এটাকে এই গোল সার্কেলটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন গোল শেপটা কিন্তু আমাদের পিছনের অংশে চলে গেছে। যদি আমরা এইভাবে করে সিলেক্ট করি তাইলে এটা আমাদের এখন এইভাবে করে দেখা যায়। এবার যদি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি তাইলে এইরকম একটা এরর দেখাচ্ছে। আমাদেরকে এখানে বলতেছে যে আপনি যে অবজেক্টটা নিয়েছেন এটা অবশ্যই উপরের দিকে থাকতে হবে। ওকে, তো এবার আমি এই ছবিটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম এবং এই শেপটা আমাদের উপরের দিকে চলে আসলো। এবার আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে ফেললাম। এখন আমরা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আরেকটা বিষয় বুঝাই। যেমন ধরেন এই ছবিটা হচ্ছে আমাদের, এই ছবিটার বাহিরে যদি এই শেপ চলে যায় তাহলে কি ধরনের সমস্যা ফেস করতে হয়। যেমন আপনার মনে হচ্ছে যে আমার এই গলার অংশটুকু তো আসতেছে না, এই অংশটুকু আমাদের নেওয়া দরকার। তো আপনি যদি নর্মালি অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে বড় করে এই শেপটাকে এইভাবে করে নিয়ে রাইট এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করেন, তাহলে এই অংশটা কাটা পড়তেছে, এই অংশটা কাটা পড়তেছে এবং এই অংশটা কাটা পড়তেছে, যেটা দেখতে একদমই কিন্তু ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে আমাদের ছবি যদি এখানে কাটতে হয় তাইলে অবশ্যই এই ছবি অনুযায়ী আমাদেরকে এই গোল সার্কেলটা নিতে হবে। অন্যথায় আমাদের এই সার্কেল যদি বড় হয়ে যায় তাইলে এখানে কাটা কাটা কিছু অংশ থাকবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না। এবার আমি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে সুন্দর করে গোল করে আমাদের এই ছবিটা কেটে যাবে। এখন কথা হচ্ছে, শুধু কি এই গোল সার্কেলের মাধ্যমে আমাদের ছবিটা কাটতে পারবো? না, আমরা যেভাবে চাই যেভাবে চাইবো সেভাবেই আমরা কাটতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে স্টার টুলে গেলাম। এবার আমি এখান থেকে একটা স্টার স্টার শেপ নিলাম। এখন আমি যদি রাইট এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি তাহলে স্টার অনুযায়ী আমাদের এই ছবিটা কেটে যাবে। তারপর আমি হচ্ছে এই স্টারটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন এখানে যদি আমি এই পলিগন শেপ নিই এবং অল্টার শিফট ধরে এইভাবে করে একটা শেপ নিই, সরি আমাদের এখানে তিনটা শেপ আসছে, আমি এখানে পলিগনে ফাঁকা জায়গায় ক্লিক করে আমি এখানে 6 করে নিই। আমি এখানে 6 করে দিয়ে ওকে করলাম। ওকে, এবার এই শেপটাকে ধরেন আমি এখানটায় নিয়ে আসলাম এবং এটাকে একটু ছোট করে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এবার যদি আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি তাহলে এই শেপ অনুযায়ী কিন্তু কেটে যাবে। ওকে, তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। এখন এখানে হচ্ছে আরও বেশ কিছু বিষয় রয়েছে। যেমন আমি যদি এখান থেকে ধরেন এইরকম গোল 4টা শেপ নিয়ে এই ছবিটাকে কাটতে চাই তাহলে বিষয়টা কি হবে। যেমন ধরেন আমি এখানে রাখলাম একটা এবং এখানে একটা রাখলাম, তারপর এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে আমি এখন নিচের দিকে আনলাম। এখন আমি চাইতেছি যে যেহেতু এইরকম গোল করে আমার ছবিটা কাটে, সেক্ষেত্রে এখন এখানে যদি আমি 4টা বা 5টা বা 6টা একাধিক শেপ নিয়ে যদি এই ছবিটাকে এই গোল অংশে অংশে আমরা বসাতে চাই সেক্ষেত্রে কি আসলে কাটে কিনা সেটা দেখি। এবার আমি ধরেন এভাবে করে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে মেক মেক ক্লিপিং মাস্ক করলাম। এখন কি হইল, শুধুমাত্র একটা বৃত্তর অংশটাই আসছে, বাকিগুলি আসে নাই। তো এই ধরনের যদি মানে আমরা যদি এই ধরনের 4টা শেপের মধ্যে আসলে নিতে চাই তাইলে আমাদের কি করণীয়? তো এটার করণীয় হচ্ছে যে আমরা প্রথমে যেই উপরে যে শেপগুলি নিয়েছি যদি একাধিক শেপ নিই সেই ক্ষেত্রে এই কাজটা করা লাগবে। যেমন আমি এই 4টা শেপকে প্রথমে একসাথে সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এই যে মেক কম্পাউন্ড পাথ আছে এটাতে ক্লিক করব। তারপর আমি এবার সম্পূর্ণটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক যদি করি তাইলে 4টা শেপের মধ্যেই আলাদা আলাদা অংশ হয়ে কাটবে। যদি আমরা মেক কম্পাউন্ড পাথ না করতাম
তাহলে কিন্তু এই কাজটা হইতো না। এটা শুধুমাত্র মেক কম্পাউন্ড পাথ করতে হবে যখন আপনি এইরকম গোল সার্কেল অথবা আপনি এইরকম রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে আপনি 4টা 5টা শেপ নিয়ে করতে যাবেন, তখন মেক কম্পাউন্ড পাথ করতে হবে। আর অন্যথায় যদি শুধুমাত্র আপনি একটা সার্কেল দিয়ে করতে হয়, তাইলে ওই মেক কম্পাউন্ড পাথ করা লাগবে না, শুধুমাত্র মেক ক্লিপিং মাস্ক করলেই হয়ে যাবে। এবার হচ্ছে আমি এই রেক্ট্যাঙ্গেল শেপের মাধ্যমে দেখাই, যদি আমি রেক্ট্যাঙ্গেল শেপের মাধ্যমে কাজটা করতে চাই। যেমন ধরেন আমি এখানে একটা এইভাবে করে শেপ নিয়ে নিলাম। এবার অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে কিছুটা ফাঁকা রেখে, সরি, আমি এটাকে আবার ডিলিট করে দিই। এখন আমি এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে নিলাম। ওকে, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলাম। এখন আমি যদি চাই যে এই যে যেভাবে করে আমি শেপগুলি নিয়েছি আমার ছবিটা ঠিক সেভাবে করেই কাটুক, এজন্য আমি এই প্রথমে এই কালো রেক্ট্যাঙ্গেল শেপগুলি সব কয়টাকে আমি সিলেক্ট করে নিব। তারপর রাইট বাটন ক্লিক করব। এরপর মেক কম্পাউন্ড পাথে ক্লিক করব। এবার আমি সব কয়টাকে একসাথে সিলেক্ট করে ছবি সহ রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক যখন করব, তখন ছবিটা ঠিক এইভাবে করে কাটবে। কিন্তু একই শেপের ক্ষেত্রে আমরা যদি মেক কম্পাউন্ড পাথটা না করতাম, তাইলে সেই আগের মতোই শুধুমাত্র একটা শেপেরই আমার ছবির অংশটা দেখা যেত, বাকি অংশটা কিন্তু দেখা যেত না। এবার হচ্ছে আমরা এই যে এইভাবে করে ছবিটা কাটলাম, আমরা চাইলে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই ছবিটাকে একটু ডানের দিকে সরাতে পারবো বা বামের দিকে সরাই নিতে পারবো, কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজটা। এবার আমি এখান থেকে এই কাজটা ডিলিট করে দিই। এবার ধরেন আহ, আমরা এখান থেকে একটা ইলিপ শেপ নিয়ে নিই। ওকে, এবার আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে তাইলে আমরা এই মেক গাইড অপশনটা বাকি ছাড়া সব কয়টা কাজ কিন্তু আমরা শিখে নিয়েছি। এখন আমরা এই মেক গাইড সম্পর্কে শিখব। দেখেন এখানে কিন্তু এই শেপটা আমাদের ফিল কালার হিসেবে আছে। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি মেক গাইডে ক্লিক করি, তাহলে দেখেন এটা চিকন একটা গাইড হিসেবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই গাইডগুলি করে নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা যখন এখানে একাধিক শেপ নিব, তখন এই শেপটাকে গাইড করে নিলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। ওকে, তো এখন আমরা যে এই যে এটাকে যে গাইড করলাম, এটাকে আবার কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। তো এই জন্য রাইট বাটন ক্লিক করে আপনি এখন এখান থেকে যেটা করবেন, আনডু মেক গাইড, তাইলে আবার আগের পজিশনে এই শেপটা আপনার ফিরে চলে আসবে। ওকে, এখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই। যেমন এখানে আমি এই শেপগুলি প্রত্যেকটা ডিলিট করে দিলাম। এখন এইখানে আমরা এই যে একটা সাদা আর্টবোর্ড নিয়েছি, এই সাদা আর্টবোর্ডের মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন প্রকার কালার সেট করি। সেটা আমরা আসলে কিভাবে করে সেট করি? তো এই এই সাদা আর্টবোর্ডের মধ্যে যদি আমরা কালার অ্যাড করতে যাই, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এবার আমি এখান থেকে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে যদি আমি এটাকে এইখানে নেই, অ্যান্ড দেন এইখানে আমাদের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। কিন্তু এখানে যদি আমরা এই অবস্থায় কাজ করতে যাই, এটা ডানের দিকে সরে যেতে পারে, উপরের দিকে সরে যেতে পারে, বামের দিকে সরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এখন এটাকে কিভাবে আমরা একদম স্থির করে অ্যাটাচড করে দিতে পারি এই সাদা কালারের সাথে। তো এটা করার জন্য আমরা প্রথমে এটাকে সঠিকভাবে বসায় নিলাম। এবার এই যে ব্ল্যাক কালারটা রয়েছে, এটাকে আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। কন্ট্রোল 2 দিয়ে কিন্তু আমি লক করে নিলাম। এবার যদি আমি এটাকে ডানে সরাতে চাই, বামে সরাতে চাই, এটা কিন্তু কোনোভাবেই সরবে না, এটা সাদাটার সাথে অ্যাটাচড হয়ে গিয়েছে। এখন ধরেন আমাদের কাজ করা শেষ, আমাদের এই ব্ল্যাক কালারের অংশটা আর লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিতে চাই। সেক্ষেত্রে কিভাবে সম্ভব? তো এটার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার ধরে 2 প্রেস করবেন, তাইলে এটা আবারও আনলক হয়ে যাবে। এবার আপনি সিলেক্ট করে এটাকে সম্পূর্ণটা ডিলিট করে দিতে পারবেন। ওকে,
তো এবার হচ্ছে আমরা এখান থেকে ধরেন একটা ইলিপস শেপ নিলাম। নেওয়ার পর এখন এই শেপটাকে আমাদের কাট করা প্রয়োজন। কাট করা বলতে হচ্ছে ধরেন আমরা এটাকে কাট করে আমাদের মতো করে একটা জায়গায় রেখে দিলাম, প্রয়োজন অনুযায়ী সেটাকে আবার আমি পেস্ট করব। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করবেন। দেখেন এখানে কিন্তু আমার শেপটা নাই। এবার আমার যা কিছু ইচ্ছে এখানে আমি করে দেন আমার মতো করে কাজটা সেরে দেন আমি যদি চাই আমরা যেই শেপটাকে কাট করেছি সেই শেপটা এখন আমাদের প্রয়োজন। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব অ্যান্ড দেন এটা আবারও চলে আসবে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়গুলি খুবই সহজে এবং ভালোভাবে শেখাতে পারতেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, দেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কাছে আমার প্রত্যেকটা ভিডিও চলে যায়। ওকে, এইবার আরও দুর্দান্ত একটা কাজ শিখব। যেমন নর্মালি আমি এই পেজগুলি একটু কেটে দেই, তাইলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। ওকে, প্রথমে আমরা এখান থেকে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা যখন একটা পেজ নিতে যাই এখানে এই যে ইউনিটস নামের একটা অপশন আছে, এখানে হচ্ছে পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। তো এই যে কাজগুলি এগুলি ধরেন আমি এখানে ইঞ্চি হিসেবে আমি এখানে নিয়ে নিলাম। এখন নিয়ে নেওয়ার পর ধরেন আমি এখান থেকে ইঞ্চি হিসেবে একটা ভিজিটিং কার্ডের মেজারমেন্ট নিতে চাই। এজন্য আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে ধরেন 3.5 এবং এখানে হাইটে দিব হচ্ছে 2। এবার আমি ওকে করে দিলাম। ওকে, এখন আমাদের এদিকে একটা ভিজিটিং কার্ডের শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন কোনো একটা কারণে কোনো একটা শেপ নিতে গিয়ে মনে হচ্ছে যে এখন আমাদের পিক্সেল হিসেবে কাজ করা উচিত বা আমি পিক্সেল হিসেবে ভালো বুঝি। তো এখন পেজ তো আমরা ক্রিয়েট করে ফেলছি, এই জন্য কি আমরা এই পেজটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটা পেজ ওপেন করব, নাকি আবারও এটা থাকা অবস্থায় আমরা কন্ট্রোল এন থেকে আরও একটা পেজ ক্রিয়েট করব? কোনটা করব? না, কোনোটাই করব না, যেখানে আছি আমরা সেখানেই থাকব। এখন ইঞ্চি থেকে পিক্সেলে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। এরপর এই যে এখানে যে রোলারটা দেখতেছেন এই রোলারের এখানে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন আমরা এখানে ইঞ্চি হিসেবে সেট করেছিলাম, এটা কিন্তু এখন ইঞ্চি হিসেবেই আছে। এবার যদি আমরা এটাকে পিক্সেল হিসেবে ক্লিক করি তাইলে এখন কিন্তু আমাদের এই পেজটা পিক্সেল হিসেবে হয়ে গেছে। আমরা এটার প্রমাণ দেখার জন্য আমি যদি রেক্টেঙ্গেল টুলে ক্লিক করি এবং এখানে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এখানে পি এক্স চলে আসছে। পি এক্স মানে হচ্ছে পিক্সেল, আই এন মানে হচ্ছে ইঞ্চি, এম এম মানে হচ্ছে মিলিমিটার, সি এম মানে হচ্ছে সেন্টিমিটার। এই বিষয়গুলি একটু খেয়াল করবেন। আচ্ছা, এখন তো এখানে পিক্সেল আছে তাই না? আমি যদি আবার এখানে রাইট বাটন ক্লিক করে এখন আমি যদি মিলিমিটারসে ক্লিক করি অ্যান্ড দেন রেক্টেঙ্গেল টুলটা এখানে ক্লিক করি, দেখেন এখানে এম চলে আসছে। তো এখন টোটাল কথা হচ্ছে এই যে এগুলি হচ্ছে মেজারমেন্ট। যেমন ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড করতে গেলেন, এখন আপনি কি নর্মালি রেক্ট্যাঙ্গেল টেনে এইভাবে করে ফেলতে পারবেন আনুমানিক হিসাব করে? না, করতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটা সাইজ নিতে হবে। এখন নির্দিষ্ট একটা সাইজ নিতে হলে আপনাকে এখান থেকে অবশ্যই কোনো না কোনোটা আপনি ভালো পারেন, যেমন পিক্সেল অথবা সেন্টিমিটার, মিলিমিটার, আপনি পয়েন্ট যেটা ভালো পারেন সেটাই তো আপনি সিলেক্ট করে নেবেন তাই না? তো আমি হচ্ছে প্রথমে ইঞ্চিটা সিলেক্ট করে নিয়েছিলাম। এখন এটা ইঞ্চিতে নেওয়ার পরে মনে হচ্ছে যে না, এখন ইঞ্চিটা আমি ভালো পারি না বা এই কাজের মধ্যে এখন আমার মিলিমিটারের একটা হিসাবের প্রয়োজন। তো তখন আপনি আপনি ধরেন প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপটা আপনি ধরেন ইঞ্চি হিসেবে নিয়ে নিলেন। যেমন আমি এখান থেকে 3.5 নিলাম এবং এখানে ধরেন আমি 2 নিয়ে আমি একটা এখানে ভিজিটিং কার্ডের শেপ নিয়ে নিলাম। এখন আমার ধরেন এখানে একটা স্টার শেপ নিতে হবে। এই স্টার শেপের মধ্যে আমার এখন এই ইঞ্চির জায়গায় পিক্সেল লাগবে। তো তখন আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমি পিক্সেলটাকে সিলেক্ট করলাম। এবার আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, দেখেন পিক্সেল চলে আসছে। আমি এখান থেকে ধরেন 15 পিক্সেল দিলাম, এখানে হচ্ছে আমি 15 পিক্সেল দিলাম এবং এখানে রেডিয়াসটা ধরেন আমি 15 করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে ওকে করে দিলাম। তাইলে আমার এখানে একটা শেপ হয়ে গেল। তো
তো এটাই হচ্ছে মেজারমেন্ট এবং এইভাবে করেই হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। এবার হচ্ছে আমরা যে বিষয়টা শিখব, এখানে হচ্ছে এই যে রোলারের মধ্যে আমরা অ্যালাইনটা শিখব। অ্যালাইন বলতে হচ্ছে, ধরেন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। এখন আমরা এই ব্ল্যাকটাকে একটু অ্যালাইন করতে চাই। কেন অ্যালাইন করতে চাই? ধরেন আমরা এখান থেকে আহ, আমি জিএম রুবেল লিখলাম। এখন আমার এই লেখাটাকে এই ব্ল্যাক কালারের একদম মাঝ বরাবর বা মাঝখান থেকে বসানো দরকার। তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে বোঝাবো বা কিভাবে বসাবো? এই জন্য আমি এইভাবে আন্দাজে তো ঘোরাঘুরি করলে আমি কখনোই মিডল পয়েন্টটা এক্স্যাক্টলি পাবো না। এই জন্য আমাদেরকে এই শেপটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন এই মাঝ বরাবর আমি একটা গাইড নিয়ে নিলাম। এখন আমি এটাতে রেড কালার দিয়ে দিলাম। এবার আমি যদি এটাকে এখানে নিয়ে রাখি, দেখেন এটার হচ্ছে মিডল পয়েন্টটা আমাদেরকে কিন্তু দেখাইতেছে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাইতেছে, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এবার যদি আমরা লেফট বা রাইট অ্যারো কি চাপি এটাকে এখানে বসাই নিই, তাইলে আমরা এটাকে বুঝতে পারলাম যে এটা 100% আমাদের মিডল পয়েন্ট হয়েছে। তো এভাবে হচ্ছে আমাদের এই গাইডগুলি নেওয়া প্রয়োজন। এবার এইখানে যে আমরা এই যে গাইডগুলি নিলাম কাজের ক্ষেত্রে, ধরেন আমি এইখানে একটা নিলাম বা এখানে একটা নিলাম অথবা এখানে একটা নিলাম। এখন এই যে ধরেন এতগুলি যে আমরা গাইড নিলাম বা উপর থেকে নিলাম, আমরা এইভাবে করে এগুলিকে নিলাম। এখন এগুলিকে আমরা কিভাবে ডিলিট করব? তো ডিলিট করার জন্য নর্মালি মাউসের লেফট বাটনটা এভাবে করে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করবেন। এভাবে করে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করবেন, আপনার সব ঝামেলা শেষ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আরেকটা বিষয়। ধরেন এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে, এই আর্টবোর্ডের সাথে আমি যদি এটাকে অ্যালাইন করতে চাই তাহলে সেটা কিভাবে করতে হবে? যেমন এই ব্ল্যাকটাকে যদি আমি এই সাদা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে বসাইতে চাই, তাইলে প্রথমে আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটা সিলেক্ট করতে হবে। আপনার হয়তো বা অ্যালাইন টু সিলেকশন এটা সিলেক্ট করা থাকতে পারে। যদি এটা সিলেক্ট করা থাকে এবং আপনি যদি অ্যালাইন করতে চান এটাকে, এখানে অ্যালাইন অপশনই আপনি খুঁজে পাবেন না। এজন্য আপনি অ্যালাইন অপশনটা আবার কখন পাবেন? যখন আপনি এখানে আরও একটা শেপ নিবেন, তখন কিন্তু আবার আপনি এই দুইটা একসাথে সিলেক্ট করলে তখন কিন্তু অ্যালাইন অপশনটা আসবে। তো এখন এখানে একটা হচ্ছে আপনার যেমন এখান থেকে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। ওকে, এখন এখানে ধরেন আমি একটা শেপ নিলাম। একটা শেপ নিয়ে এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এই শেপটাকে সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে। এজন্য এই অ্যারো কিতে ক্লিক করে আমি অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, অ্যান্ড দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাইলে আমাদের এই শেপটা এই সাদা শেপের একদম মাঝখানে বসে যাবে। এবার আমি যদি চাই এই শেপটাকে এই সাইডে অ্যালাইন করতে, তাহলে আমি এখানে ক্লিক করব, অটোমেটিক্যালি এই দিকে অ্যালাইন হয়ে গেল। এবার আমি যদি চাই এটাকে নিচের দিকে অ্যালাইন করতে, তাহলে নিচের দিকে ক্লিক করলে এটা নিচের দিকে অ্যালাইন হয়ে যাবে। এবার আমি যদি চাই এখানে ক্লিক করতে, তাহলে এটা এই পাশে অ্যালাইনটা হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে অ্যালাইন করতে হয়। এবার অ্যালাইনের আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এখন আমরা আহ, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং আমি এখান থেকে একটা এইরকম ইলিপ শেপ নিলাম। এটার কালারটা ধরেন আমি এখান থেকে রেড কালার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটা শেপকে আমি অ্যালাইন করে এই গোল বৃত্তটাকে এই মাঝখানে এনে বসাতে। তো এজন্য আমি দুইটা শেপকে যখন সিলেক্ট করব, এখানে অ্যালাইন অপশনটা আসবে। আসার পর এই যে এখানে যে বৃত্তটা রয়েছে এই অ্যারো কিতে ক্লিক করে আপনি এই যে অ্যালাইন টু সিলেকশন এটাতে সিলেক্ট করবেন। এবার আপনি এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, অ্যান্ড দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। আপনার এইগুলি সহজেই অ্যালাইন হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে আমরা আবারও একটু টাইপ টুলে যাই। যেমন আমরা এখান থেকে ধরেন গুড লিখে নিলাম। এখন লিখে নেওয়ার পর আমি একটু বড় করলাম। বড় করার পর এই যে এখানে যে লেখাগুলি রয়েছে এই লেখাগুলির
আমি এই মাঝখানে যে গ্যাপগুলি আছে সেইগুলিকে একটু কমাতে চাই। এজন্য আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে আমি যদি কিবোর্ডের লেফট অ্যারো কি চাপি, তাহলে দেখেন গ্যাপগুলি কমে একটার সাথে আরেকটা কিন্তু একদম লেগে গেছে। আবার আমি যদি চাই যে এই লেখাগুলিকে একটু ফাঁকা ফাঁকা করতে, অনেক বেশি একটা থেকে আরেকটার অনেক দূরত্ব আমি নিব, এজন্য আমি আবারও অল্টার ধরে আমি এখন রাইট অ্যারো কি যদি চাপি, তাইলে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে ফাঁকা করতে চান ততক্ষণ পর্যন্ত আপনি ফাঁকা করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আশা করছি আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি একটু রোটেট টুল সম্পর্কে। যেমন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, এবার আমি এইভাবে করে একটা শেপ নিয়ে অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা শেপ নিলাম এবং দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এভাবে করে ক্লিক করে আমি এখানে পাতার মতো করে একটা শেপ নিলাম। ওকে, এবার আমি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে রোটেট টুলে যাই এবং দেখেন মাঝখানে কিন্তু ছোট্ট একটা বিন্দু রয়েছে, এটাকে যদি আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করি মাঝখান থেকে এটা এই কর্নারে চলে আসছে। এবার যদি আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি চাপি, তাইলে এটা রোটেট হয়ে আমাদের এইদিকে একটা ফুল হয়ে গেল। কিন্তু কাহিনীটা হচ্ছে অন্য জায়গায়। কাহিনীটা হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু সব কয়টা পাতা ঠিকঠাক মতো মিলে নাই। কোনটা মিলে নাই? এইটা কিন্তু ঠিকঠাক মতো মিলে নাই। তো এই রোটেট টুলটাকে আমরা কখন ব্যবহার করব এবং আরও এই ধরনের যখন একাধিক শেপ হবে তখন কিভাবে রোটেটটা ব্যবহার করব সেটাই এখন আমরা শিখব। তো আমি এখান থেকে একটা পাতা এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে সুন্দর করে একটা ফ্লাওয়ার বসাইতে এবং প্রত্যেকটার গ্যাপ সমান সমান থেকে সুন্দরভাবে এই ফুলটা মিলবে। তো এজন্য আমি প্রথমে এটাকে একটু গ্রিন কালার করে দিই এবং এখান থেকে এই লাইট গ্রিনটা করে দিলাম। ওকে, এবার আমি এখান থেকে রোটেট টুলে যাব। এখন আমাদের এই শেপটাকে প্রপারলি মিলিয়ে একটা ফুল তৈরি করতে গেলে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে 360 দিতে হবে, এরপর স্ল্যাশ দিয়ে আমি ধরেন এখানে 6টা বা 7টা বা 8টা শেপ নিতে চাই। আমি ধরেন এখানে 7টা শেপ নিলাম। এখন এখান থেকে কপিতে ক্লিক করলাম। এবার এটা দেখেন সিলেক্ট অবস্থায় রয়েছে। আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি, তাহলে দেখেন এখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান সমান। এখন আপনি বলতে পারেন আমি যদি অল্টার ধরে রোটেটটা ব্যবহার করি তাহলে নর্মালি রোটেটটা কখন ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব, তো সেটা এখন দেখাচ্ছি। যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এখন রোটেট টুলে গেলাম, আমি নর্মালি এখানে ক্লিক করলাম। এবার আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে দিলাম না, এখানে হচ্ছে ধরেন আমরা যদি 4টা শেপ নিতে চাই, যেমন ধরেন এখানে ক্লিক করলাম, আমরা রোটেট টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এখানে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাইলে কিন্তু সহজে 4টা শেপ আমাদের মিলে গেল। কিন্তু যখন আমরা 4টা শেপের বেশি শেপ নিতে যাব তখন আমাদের এই রোটেট টুলটাকে যখন আমরা ক্লিক দিব তখন অল্টার ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করলে আমরা সহজেই একদম সঠিক একটা ফ্লাওয়ার তৈরি করে ফেলতে পারবো। এইটা হচ্ছে সিস্টেম। তো আশা করছি এই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলি আমি আপনাদেরকে একে একে বুঝায় দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ডিজাইনকে জেপিইজি সেভ করতে পারি। তো ধরেন আমরা এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি ধরেন এখানে একটা ব্যানার ডিজাইন বানালাম। এটা ধরেন আমার একটা ব্যানার এবং আমি এখানে কিছু টাইপ করে হুবহু ব্যানারের মতো করে নিচ্ছি। আপনাদেরকে বোঝার সুবিধার্থে বা সময় বাঁচানোর জন্য আমি শুধু এখানে ব্যানার লেখাটাই লিখে নিব, তা আবার বাংলায় লিখে নিচ্ছি।
তো আমি এখন এখান থেকে আমার একটা ব্যবহার করা ফন্ট আমি নিয়ে নিচ্ছি। আমি এই ফন্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল-Alt+B দিয়ে আমি ধরেন এখানে ব্যানার লেখাটা লিখে নিলাম, অথবা ব্যানার ডিজাইন ডিজাইন লিখলাম। এবার আমি ধরেন এটাকে আমি এখানে রাখলাম। এখন আমার ধরেন কোনো কারণে আমার এই ব্যানারটা আমার জেপিইজি হিসেবে তৈরি করা দরকার, আই মিন ছবি আকারে তৈরি করা দরকার। এখন আপনারা সকলেই জানেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি নর্মালি আমরা ফাইল থেকে সেভ অপশনে যাই, তাইলে আমরা এখান থেকে এআই ফরম্যাটে সেভ করতে পারি, যে ফাইলগুলি দেখতে এইরকম টাইপের হয়। তো এখন আমাদের দরকার হচ্ছে ছবি আকারে, আই মিন ইমেজ আকারে, যেটা হচ্ছে ধরেন আমরা নর্মালি আমরা যেমন একজন মানুষের আরেকজন মানুষের ছবি তুলি, সেটাকে বলা হয় ছবি। এখন আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্ষেত্রে আমরা যদি সেভ করতে যাই, এটা এআই ফাইল হিসেবে এইরকম আকারে সেভ হবে, যেটা ছবি আকারে হবে না। তো এখন এই যে ব্যানারটা আমরা এখানে তৈরি করলাম, এটাকে কিভাবে আমরা ছবি আকারে বা জেপিজি হিসেবে আমরা তৈরি করতে পারি। তো এটার জন্য একটু ভালোভাবে খেয়াল করবেন। প্রথমে আপনি ফাইল অপশনে যাবেন, এরপর এক্সপোর্ট অপশনে যাবেন। আপনারা যদি কেউ 2015 সাল ব্যবহার করেন তাহলে শুধুমাত্র এক্সপোর্ট অপশন পাবেন। আর যদি 16, 17, 18, 19, 20 এই ধরনের কোনো ভার্সন ব্যবহার করেন, তাইলে আপনি এক্সপোর্টে ক্লিক করার পরে নিচে এক্সপোর্ট অ্যাজ অপশন নামের অপশন পাবেন, সেই এক্সপোর্ট অ্যাজে ক্লিক করবেন। আমার যেহেতু এখানে এই অপশনটাই দেখাচ্ছে, আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে বেশ কিছু অপশন আছে, ভালোভাবে বুঝেন। প্রথমে আপনাদেরকে দেখাইতেছি আপনি ফাইলটা কোথায় সেভ করবেন। আপনি কি ডি ড্রাইভে সেভ করবেন নাকি এফ ড্রাইভে সেভ করবেন। তো আমি নর্মালি ডেস্কটপে সেভ করছি আপনাদেরকে দেখার সুবিধার্থে। এবার আপনি এখান থেকে ফাইলের একটা নাম দিতে পারেন, যেমন আমি এখান থেকে 100 দিয়ে এটাকে সেভ করব। এখন এখান থেকে দেখেন সেভ এজ টাইপ, অটোমেটিক্যালি কিন্তু এখানে অন্য কোনো ফরম্যাট থাকতে পারে। আপনি এটাকে এই জেপিইজিটাকে সিলেক্ট করবেন। এটা করলে কি কাজ শেষ? না। এখন এখানে দেখেন ইউজ আর্টবোর্ডস নামের একটা অপশন। এই ইউজ আর্টবোর্ডস অপশনটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন এখান থেকে একটু ক্যান্সেল করে আপনাদেরকে বুঝাই। এই ইউজ আর্টবোর্ডস কথাটা একটু মনে রাখবেন। দেখেন এখানে আমরা এই যে ব্যানারটা বানিয়েছি, এই এই কালারটা সহ কিন্তু আমাদের এতটুকু নিয়ে একটা ব্যানার। এই ফাঁকা অংশটা, যে সাদা অংশটা আছে, এটা কিন্তু আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ড। যদি আমরা ওই সময় যে ইউজ আর্টবোর্ড অপশনটা দেখিয়ে দিলাম, সেই অপশনে যদি আমরা টিক মার্ক দিতাম, তাহলে এই সাদা অংশ সহ আমাদের এটা জেপিইজি হয়ে যেত। আর যদি আমরা টিক মার্কটা না দিয়ে আমরা এক্সপোর্ট করি, তাহলে শুধুমাত্র আমাদের এই যে এখানে যে রেক্ট্যাঙ্গেল শেপটা রয়েছে, সেই রেক্ট্যাঙ্গেল অনুযায়ী আমাদের এটা জেপিইজি হবে। এবার আমরা আবারও মূল কাজে যাই। ফাইল থেকে এক্সপোর্টে গেলাম। এবার আমি ডেস্কটপে সেভ করব, অ্যান্ড দেন ফাইলের নাম হচ্ছে আমি 100 দিব, অ্যান্ড দেন এখান থেকে আমাদের জেপিইজি সিলেক্ট করব, অ্যান্ড দেন এখান থেকে যদি ইউজ আর্টবোর্ডে সিলেক্ট করি তাহলে সাদা অংশটা সহ হবে, এবং আমি যদি এখানে ক্লিক না দিই তাহলে রেক্ট্যাঙ্গেল অনুযায়ী হবে। তো আমি এখন যেহেতু ব্যানার বানাচ্ছি, আমার সাদা অংশটা লাগবে না, এজন্য আমি এখানে ক্লিক দিব না। এখন এখান থেকে আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এবার এটা যেহেতু আমরা জেপিইজি, আই মিন ছবি আকারে সেটাকে জেপিজি করব, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনি এটাকে আরজিবি মোডে করতে হবে। আরজিবি মোডে করার পর আপনি যদি ছবিটার কোয়ালিটি একটু ভালো চান, তাহলে এখান থেকে আপনি কিছুটা বাড়িয়ে দিয়ে 8 বা 9 করে নেবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে এইটা 72 পিপিআই থাকতে পারে, এই যে রেজুলেশনটা। এখানে আপনি ক্লিক করে আদার অপশনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনি ধরেন 300 করে নেবেন। 300 করে নিয়ে আপনি এই যে ইমবেড আইসিসি প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে যদি ওকে করে দেন, তাইলে আপনার এই অংশটুকু ব্যানার হিসেবে জেপিইজি হিসেবে সেভ হয়ে যাবে। এখন এটা সেভ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? চলেন আমরা ডেস্কটপে একটু ঘুরে আসি। এই যে দেখেন 100 নামের আমাদের এখানে একটা ব্যানার ডিজাইন জেপিইজি হিসেবে সেভ হয়ে গিয়েছে।
এখন এই যে ফাইলটা এটা কি আসলেই জেপিজি হয়েছে কিনা সেটা বোঝার জন্য রাইট বাটন ক্লিক করলে আমরা যদি প্রপার্টিজে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে আমরা এই ছবিটার সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবো। যেমন টাইপ অফ ফাইল জেপিইজি, এবং এই ফাইলটার সাইজ হচ্ছে 1.84 কেবি। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমাদের যদি এআই ফাইল সেভ করি তাহলে এই ধরনের ফাইল হবে, এবং আমরা যদি জেপিইজি করি তাহলে এই ধরনের ফাইল হবে, এবং এটাকে আমরা যে কোনো জায়গায় ছবি হিসেবে পাঠাতে পারবো এবং ব্যবহার করতে পারবো। তো আশা করতেছি আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টাও ক্লিয়ার করতে পেরেছি। এখন এখানে হচ্ছে আমরা আরও বেশ কিছু অপশন সম্পর্কে শিখাই, যেমন অপাসিটি। এই অপাসিটিটা আসলে কি? এই অপাসিটিটা বোঝার জন্য আমি এখান থেকে ধরেন এখানে একটা গোল একটা শেপ নিয়ে নিলাম এবং এখানে আমি রেড কালার করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে অপাসিটিটাকে কিছুটা কমিয়ে দিই তাহলে দেখেন আমাদের রেড কালারটা কিছুটা হালকা হয়ে আসতেছে। ঠিক আছে? তো এটা দিয়ে হচ্ছে আপনি জল ছাপ তৈরি করতে পারবেন, জল ছাপ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো শেপকে আপনি যদি অপাসিটি কমিয়ে দেন সেটা খুবই হালকা হয়ে জল ছাপের মতো আপনার এই পেজের মধ্যে দেখা যাবে। তো এটা হচ্ছে অপাসিটির কাজ। ওকে, তো আমি এখান থেকে ধরেন এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, আমি ফুল বাড়াই দিলাম, আবার আগের পজিশন অনুযায়ী কিন্তু চলে আসছে। এবার আপনাদেরকে এখানে মজার একটা বিষয় শিখাই। যেমন ধরেন এইখানে এই যে বিভিন্ন প্রকার কালার রয়েছে, এখান থেকে এমন একটা কালার দরকার যেই কালারটা ধরেন এখানে নাই। এখন আমরা চাচ্ছি যে এখানে এমন একটা কালার সেট করতে যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন পড়বে। এখন এখানে কিভাবে আমরা আমাদের মতো নির্দিষ্ট একটা কালার বানিয়ে এখানে অ্যাড করতে পারি? তো এটার জন্য এই যে এখানে দেখেন নিউ সোয়াচ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা কালারের প্যানেল চলে আসছে। এখন আপনি কি কালার এখানে বানাতে চান? তো এটার জন্য এখন আপনি বলতে পারেন এখানে তো শুধুমাত্র রেড কালার আছে। হ্যাঁ, রেড কালারই তো থাকবে, কারণ ফিল কালারে এখানে যদি রেড থাকে রেড কালার টাইপের এখানে প্যানেলটা চলে আসবে। আবার যদি ধরেন এখানে আপনি কালারটাকে পরিবর্তন করে গ্রিন কালার করে নিয়ে এখানে আবার ক্লিক করেন তাহলে দেখেন এখন কিন্তু গ্রিন কালার টাইপের প্যানেল আপনার সামনে দিবে। তবে কোনো ব্যাপার না, আপনি এখান থেকে কালার ঘুরিয়ে পেঁচিয়ে পরিবর্তন করে আপনার মতো নিতে পারবেন। ঠিক আছে? তো যেমন ধরেন আপনি এখান থেকে এটাকে কালার পরিবর্তন করলেন, এটাকে করলেন, এখান থেকে এটাকে একটু ডিপ করে নিলেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এইখানে আপনি মাউসের মাধ্যমে যেই কালারটাকে সেট করে রাখবেন সেই কালারটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি ধরেন এই কালারটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই নিউ সোয়াচে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি আমার মতো করে একটা কালার এখানে সেট করে নিতে চাই। তো ধরেন আমি এখান থেকে এটাকে এভাবে করে টানলাম এবং এই কালারটাকে এখানে দিলাম। এখন এই কালারটাকে এইখানে দিয়ে আমি ধরেন আমার মতো করে এরকম একটা কালার আমি সেট করতে চাই এখানে। তো আমি ধরেন ঠিক এইরকম একটা কালার আমি সেট করতে চাই। এখন আমি কি করব, এখান থেকে যদি জাস্ট ওকে করে দিই দেখেন এই কালারটাও কিন্তু রয়ে গেল এবং এখানে আলাদা একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি আবারও যদি এখানে ক্লিক করে এখন আমি ধরেন এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে নিয়ে আমি ধরেন এইরকম একটা কালার আমি এখানে সেট করতে চাই। আমি ধরেন এইরকম একটা কালার এখানে সেট করতে চাই, তাইলে ওকে করে দিলাম। আবার দেখেন এখানে একটা কালার কিন্তু সেট হয়ে গেল। তো আপনি চাইলে এই সোয়াচ প্যানেলে আপনার নির্দিষ্ট অনুযায়ী আপনি আপনার মতো করে এখানে কালার আপনি নিজে থেকে বানিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা এইবার হচ্ছে আরেকটা বিষয় দেখায়। যেমন নর্মালি দেখেন এগুলি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো এখানে 1 2 3 4 চারটা কালার রয়েছে গ্রেডিয়েন্টের। তো আমি চাই যে আমি আমার মতো করে একটা গ্রেডিয়েন্ট কালার কিভাবে বানাতে পারি। তো আপনি যদি আপনার মতো করে একটা গ্রেডিয়েন্ট কালার বানাতে চান, নর্মালি আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন। এবার এখান থেকে এইখানটায় ক্লিক করে দিবেন। তাহলে কি হইল, আমাদের সেই আগের ডিফল্ট গ্রেডিয়েন্ট কালারই তো চলে আসলো। এখন এখানে আমাদের মতো করে কিভাবে একটা কালার সেট করতে পারি। তো এটার জন্য আমি প্রথমে এখানে রেড কালারটাকে এখানে টেনে এনে ছেড়ে দিলাম। এবার এই যে সাদা যে প্যানটা আছে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে নিচের দিকে টেনে সরাই দিলাম, তাইলে এখান থেকে সাদা কালারটা চলে গেল। এবার আমি আবারও এখান থেকে রেড কালারটাকে টেনে এই অংশে ছেড়ে দিলাম,
তারপরে এই ব্ল্যাকটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম। এখন দুই পাশে কিন্তু আমার একটাই কালার আছে। এখন গ্রেডিয়েন্ট কালার করার জন্য তো দুইটা কালার প্রয়োজন। সেক্ষেত্রে কিভাবে করব? তো এই জন্য হয়তোবা এই পেন্সিলে না হয় এই পেন্সিলে আপনি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করেন। আমি এই পেন্সিলে ডাবল ক্লিক করছি। এখন এখান থেকে এই যে কালার নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এবার আপনি এটাকে কি কালার সেট করতে চান? আমি এই অংশটাকে একটু ডিপ কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই। এই জন্য আমি এটাকে যদি এখানে করে টেনে দিই, দেখেন অটোমেটিক্যালি আমার গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গিয়েছে। ওকে, তো এখন এখান থেকে ধরেন আমার রেড কালারটা পছন্দ না, অন্য একটা কালার দিয়ে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমি এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, এখান থেকে সোয়াচে ক্লিক করব। এবার আপনি এখানে যেই কালার দিবেন সেই কালারেরই আপনার এখানে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। তো আশা করছি কিভাবে গ্রেডিয়েন্ট নিজে থেকে তৈরি করবেন সেটাও বোঝাতে পেরেছি। এবার একটা বিষয় আপনার মাথায় আসতে পারে যে আমার এখানে যে আমি কালারটা নিলাম, আমার এই কালারটা এই পাশে দরকার এবং গোল্ডেনটা এই পাশে দরকার। সেক্ষেত্রে কি করা যায়? তো সেক্ষেত্রে আপনি নর্মালি এটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দেন, তাহলে কালারটা বিপরীত পাশে চলে যাবে। আবার যদি ধরেন আপনার এই কালারটা এই পাশে দরকার, তাহলে আবারও এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট করবেন, আবারও এটা ঘুরে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা কালার মাঝখানে থাকবে, পরের কালারটা সম্পূর্ণ শেপ জুড়ে থাকবে। তো সেক্ষেত্রে এই যে এখানে যে লাইনার রয়েছে এটাকে যদি আপনি রেডিয়াল করে দেন, তাহলে দেখেন গোল্ডেন কালারটা ভিতরে চলে গেল এবং এখান থেকে যে ডার্ক মেরুনটা আছে সেটা বাইরের দিকে চলে আসছে। এখন আমি যদি চাই যে গোল্ডেন কালারটাকে বাইরে নিয়ে আসতে এবং এই মেরুনটাকে ভিতরে নিয়ে আসতে, তাহলে আবারও এখান থেকে যদি আপনি রিভার্স গ্রেডিয়েন্ট করেন, তাহলে ফলাফল আগের মতো চলে আসলো। আশা করছি আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং এই কোর্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই একাধিকবার শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরও অনেকেই উপকৃত হতে পারে। এবং আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি কোন চ্যানেল থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং গ্রাফিক ডিজাইন আপনি কতদিন ধরে শিখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যেভাবে করে শিখাইলাম এইভাবে করে ইউটিউবে আর কতজন শেখায় অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনি যদি গ্রাফিক ডিজাইনে সফল হতে চান তাইলে কোনো কিছু না ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি অন করে ফেলুন এবং আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যান।